উত্তরটা এতটাই ঠান্ডা আর অপ্রত্যাশিত ছিল যে মুহূর্তেই মাহিরা কিছু বলতেই পারল না। তবে মনে মনে রাগে গজগজ করতে লাগলো। আপনি আমার কিডনির পেছনে পড়ে আছেন কেন? হ্যাঁ, আপনার কাছে আমার আশা করাটাই বোকামো ছিল। এই লোকটার কাছ থেকে আর কিচ্ছু আশা করা যায় না। গাড়ি এসে থামলো এক নদী বা লেকের পাড়ে। সামনে দাঁড়িয়ে এক বিলাসবহুল প্রাইভেট বোট, যেটা হয়তো কাউকে অবাক করার জন্যই অপেক্ষায়। সামির গাড়ি থেকে নেমে দরজাটি মাহিরার জন্য খুলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই মাহিরা নিজের মতো বেরিয়ে এলো। একটা রাগী ভঙ্গিতে তার অভিমানের প্রকাশটা একেবারে স্পষ্ট। সামির হালকা হেসে চশমা পরে নিলেন। এই মেয়েটার রাগটাই যেন তার সবচেয়ে প্রিয়। তিনি কোনো কথা না বলে মাহিরার হাত ধরলেন দৃঢ়ভাবে, তবে ভালোবাসা মেশানো এক সংযত শক্তিতে। মাহিরা হাত ভারিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। সেই হাত ধরেই সামির তাকে নিয়ে উঠালেন সেই বোটে। একটা মাঝারি আকৃতির শিপ, যেখানে অর্ধেক ছাদে ঢাকা, বাকিটা খোলা আকাশের নিচে। চারপাশে নীল পানি, আকাশ আর এক ধরনের শান্ত স্নিগ্ধ বাতাস। এক পাশে সুন্দর গোলাকৃতি সোফা, পাশে এক বিশাল গোল টেবিল, যার উপর সাজানো বিভিন্ন রকম খাবার। সামির ওয়েটারকে বিদায় দিয়ে বললেন, আজ শুধু আমরা দুজন থাকবো বোটে। মাহিরা এক পাশে দাঁড়িয়েছিল, অভিমানী, অপ্রস্তুত, আবার একটু লজ্জাও। সামির তার দিকে এগিয়ে এলেন। আমি দুঃখিত মাহি, আমার জীবন তুমি। তার কণ্ঠটা কাঁপছিল। তিনি মাহিরার হাত ধরে তার ঠোঁটে ছুঁয়ে বললেন, সেদিন তোমার ভয় পাওয়া মুখটা আজও চোখের সামনে ভেসে ওঠে। আমি জানি আমি ভুল করেছিলাম, রাগে তোমায় কষ্ট দিয়েছিলাম, কিন্তু মাহিরা, তুমি তো শুধু আমার। যখন অন্য কেউ তোমার পাশে দাঁড়ায় আমি পাগল হয়েছে। মাহিরা চোখ সরিয়ে নিল, কিন্তু চোখের কোণে জল জমে উঠেছিল। আপনি সবসময় এমন কেন করেন? রেগে গেলে কেমন নিষ্ঠুর হয়ে যান। একবারও ভাবেন না আমার কেমন লাগে? সামির তার দুই হাত দিয়ে মাহিরার মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার দুঃখ আমার দুঃখ মাহি। আমি শুধুই তোমার হতে চাই, সব ভুল শুধরে তোমায় শুধু ভালোবাসতে চাই সারা জীবন ধরে। তোমাকে বুঝতে হবে মাহি। সামির গাঢ় কণ্ঠে বলল, চোখে তীব্রতা। এখানে নেকড়ে আছে, এমন সব নেকড়ে যারা পায়ে পায়ে ঘুরে বেড়ায়। তাদের চোখে লালসা, মন ভরা নোংরা ইচ্ছা। ওরা সুযোগ খোঁজে, কে নারী, কে একা, কে দুর্বল। তুমি হতে পারো শিশু, তরুণী কিংবা বৃদ্ধা। ওদের কাছে তুমি কেবল একজন নারী, আর একজন নারীর প্রতি অধিক শ্রদ্ধা নেই। সামির একটানা বলছিল, কণ্ঠ যেন কেঁপে উঠছে। তোমার সৌন্দর্য তোমার দোষ নয় মাহিরা, কিন্তু এই সুন্দর মুখটায় দুর্বৃত্তদের চোখে অপরাধ হয়ে দাঁড়ায়। একমাত্র যাকে বিশ্বাস করা যায় সে হলো মাহারাম। তালহা ভাই, আমি, তালহা ভাই, আব্বু, যাদের সামনে তুমি নিরাপদ, বাকিরা কেউ না। মাহিরা ভাঙা গলায় বলল, তবে আমার দোষটা কি সামির? আমি তো চাইনি এমন দেখতে হতে। তুমি কি আমাকেই দোষ দিচ্ছ? এই সৌন্দর্যের জন্য তুমি কি আমাকেই শাস্তি দেবে? তার চোখে অশ্রু ঝলসে উঠল। কাঁপতে কাঁপতে কণ্ঠে কষ্ট মিশে গিয়েছিল। সামির মুহূর্তেই থেমে গেল। তার কঠিন মুখটা মুহূর্তে নরম হয়ে এলো। সে ধীরে ধীরে মাহিরার কাছে এসে তার হাত ধরে বলল, আমি দুঃখিত আমার জান, আমি আর কখনো রাগ করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না কখন যেন আমার রাগ তোমার শান্ত মুখটাকে কাঁদিয়ে ফেলে। আমি ভয় পাই সত্যি, যদি একদিন আমার রাগই তোমায় দূরে নিয়েছে। সে মাহিরার চোখের জলে ঠোঁট ছুঁয়ে বলল, আমার যত রাগ তা তোমার উপর নয়, এই পৃথিবীর প্রতিটা নোংরা চোখের ওপর। তুমি জানো না মাহিরা, যদি তুমি কোনোদিন আমার সত্যি রাখতে দেখো, তুমি নিজে ভয় পাবে। আমার রাগ শুধু তোমায় রক্ষা করতে চায়। মাহিরা তার বড় বড় চোখ তুলে তাকালো সামিরের দিকে। আমি আর আপনার সঙ্গে কথা বলবো না, অভিমানে বলল সে। সামির মুচকি হেসে বলল, তোমার অভিমানই তো আমার আশ্রয়। যদি চুপ থেকেও থেকো, আমি তাও তোমার বাহুতে মাথা রেখে থেকে যাব। তোমার নীরবতা আমার কাছে কথা বলে। মাহিরা লজ্জায় চোখ ফিরিয়ে নিল। সে পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু সামির তাকে টেনে নিল নিজের দিকে, এমন করে আঁকড়ে ধরল যেন হারানোর ভয়টা হাত দিয়ে ধরে রাখছে। মাহিরা ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু সামির আরো দৃঢ় হয়ে বলল, তুমি আমার মাহিরা, এই বাহুর মধ্যে তুমি নিরাপদ, এখানে থাকবে চিরকাল। এভাবে এক অভিমানী ভালোবাসা আর নিরাপত্তার মধ্যেই তারা দুজন জড়িয়ে থাকলো, নীরব অথচ হৃদয়ের শব্দে মুখে। দৃশ্যান্তর, মাহিরা যখন সদ্য সামিরের সঙ্গে একটি উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়ে মন খারাপ করে একা বসেছিল, ঠিক তক্ষুনি তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মাহামার নাম।
মাহিরার কলেজের বান্ধবী। ডুড, কোথায় ছিলি তুই? আজ কলেজে এলি না কেন? মাহামার কণ্ঠে ছিল চিরচেনা পান চাঞ্চল্য। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম। মাহিরা মৃদু সুরে উত্তর দিল। ব্যস্ত? একদম না শোনার মতন অজুহাত। জানিস আজ কি? কি? আজ আমার জন্মদিন, আর তুই অবশ্যই আসবি আমার বার্থডে পার্টিতে। আমার বাড়িতে পার্টি রেখেছি, থিম ওয়েস্টার্ন, বুঝলি? মানে কোনো ওড়না শাল ওইসব নয়। স্লিম পিটেড টপস, স্টাইলিশ প্যান্টস, হাই হিলস আর হালকা ওয়াইভি হেয়ার। মাহামার কণ্ঠে যেন উচ্ছ্বাসের ঝড় বইছিল। আর একটা কথাও শুনবো না, তোকে আসতেই হবে। তোর অজুহাত আমি শুনবো না। সব বন্ধুরা আসছে। মাহিরা ফ্যাকাশে হাসল। পার্টিতে যাওয়া নিয়ে তার কোনো আপত্তি ছিল না। বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটালে মনটাও হয়তো হালকা হতো। কিন্তু থিম শুনে তার বুকটা কেঁপে উঠল। এক সময় এমন পোশাক পরা তার জন্য স্বাভাবিক ছিল। ক্যাম্পাস, রেস্টুরেন্ট, আড্ডা সব জায়গায় নিজেকে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করাই ছিল তার অভ্যাস। কিন্তু সামিরের জীবনে আসার পর সব বদলে গেছে। সামির ওড়না ছাড়া তাকে সহ্য করতে পারে না। আর আজ যদি সে এমন পোশাক পরে পার্টিতে যায়, সামিরের চোখে যদি পড়ে যায়, এক মুহূর্তে হাজার চিন্তার ভারে মাথা নিচু হয়ে এলো মাহিরার। সে ঠোঁট কামড়ে বলল, মাহাম, আম সরি, আজ আসতে পারবো না, একটু পারিবারিক ইমার্জেন্সি আছে। আবার শুরু করলি তুই? দূর, সব সময় কোনো না কোনো ইস্যু। না রে, প্লিজ যেতে পারবো না, আমি পরে কথা বলি। মাহাম হতাশ হলেও কিছু বলল না। কলটা কেটে গেল। মাহিরার ফোনটা বিছানার পাশে নামিয়ে রাখলো। এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। এক সময় যে জীবন ছিল তার গর্ব, আজ তার ইচ্ছেগুলো যেন অপরাধের ছায়ায় ঢাকা পড়ে গেছে। লিভিং রুমে বসেছিল মাহিরা। খেজুর রঙের হালকা ফিটিং ফ্রক সঙ্গে পরেছিল। সাদা ঢিল সালোয়ার, চুল ছিল খোলা, আর তার উপরে অসতর্কভাবে ফেলা ছিল একটি পাতলা দুপাট্টা। মোবাইলের স্ক্রিনে চোখ ছিল। তার মনে হচ্ছিল চারপাশের অস্তিত্ব যেন হারিয়ে গেছে। ড্রয়িং রুমের পাশেই ছিল লিভিং রুম। মাঝখানে শুধু একটি কাচের স্লাইডিং দরজা। দরজাটা ছিল খোলা, তাই ভিতর থেকে বাইরের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল। রাফিয়ার ভাই এসেছেন, সেজন্য রাফিয়া ড্রয়িং রুমে বসেছিলেন তাকে সঙ্গ দিতে। সেই মুহূর্তেই স্বামীর ঘরে প্রবেশ করলেন, আর প্রবেশ করেই থমকে গেলেন। তার চোখ আটকে গেল মাহিরার উপর। দুপাট্টা ঠিকভাবে নেই, চুল খোলা, আর সামনে এক পরপুরুষ, যিনি এখনো কিছুটা অপরিচিত, ঘরের বাইরে ড্রয়িং রুমে উপস্থিত। তার চোখের পাতা কাঁপল। চোখের কোণে রাগ, ক্ষোভ, লজ্জা আর মালিকানার দাবির এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। একটুও সময় নষ্ট না করে সামির দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাহিরার কবজি ধরে টান দিয়ে তাকে ঘরের দিকে নিয়ে গেল। মাহিরা ব্যথায় কেঁপে উঠল। তার মুখে আতঙ্ক ফুটে উঠেছিল। এই আচরণ সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল তার জন্য। বিছানায় ধাক্কা খেয়ে সে পড়ে গেল। পাশে রাখা টেবিলের কোণ থেকে তার কোমর আঘাত পেল। যন্ত্রণায় চোখে জল চলে এলো, কিন্তু সে কিছু বলল না, কারণ সামিরের চোখে যে আগুন সে দেখল, সেটা যে আগুন তা কেবল রাগের নয়, বরং পুরানো মালিকানার। তুমি কি জানো কি করেছো? সামির গর্জে উঠলেন। আমি আমি তো জানতাম না আপনি। মাহিরা অস্ফুট কণ্ঠে বলল। সে কিছু বুঝে ওঠার আগে সামির তার কাছে এসে দাঁড়ালেন এবং তার খোলা চুলে হাত চালালেন। আমি তোমাকে কখনো খোলা চলে আর দুপাট্টা ছাড়া দেখতে চাইনি, তবুও তুমি এমনভাবে একজন পরপুরুষের সামনে বসে আছো। এত সাহস তোমার কিভাবে হলো মাহিরা? সামিরের গলায় তীব্র দহন। সামির, আমি তো আমার নিজের বাড়িতে ছিলাম। আপনি নিজেই তো বলেছিলেন বাড়িতে আমি মুক্ত। মুক্ত মানে কি সব সীমা ছাড়িয়ে যাবে? বাড়ি হলেও যখন সেখানে কেউ আছে যাকে তুমি নন মাহারাম বলবে, তখন কি নিজেকে এইভাবে উপস্থাপন করাই উচিত? তার গলা গর্জে উঠল। মাহিরা চুপ করে গেল। চোখের পাপড়ির কোণে জমে থাকা জল গড়িয়ে পড়তে লাগলো। এই পুরুষটা তার প্রেমের আশ্রয় হলেও তার ভালোবাসার দাবিতে যে আগুন জ্বলে ওঠে সেটা যে ভয়ানক, তা মাহিরা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে। মাহিরা ধপাস করে বিছানায় বসে পড়ল। চোখে ঝাপসা জল। সে জানে না কাকে দোষ দেবে, নিজেকে না সেই সমাজকে যেখানে ভালোবাসা মানে পুরুষের রাগ আর নারীর নীরবতা। তার সমস্ত সাজগোজ, সাজের ঘর, দামি পোশাক সবই যেন এক একটা শিকল, যা স্বামীর তার উপর চাপিয়ে দিয়েছে। প্রতিটি ড্রেস কোড, প্রতিটি নিষেধাজ্ঞা
তার নিজস্বতা স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই কি ভালোবাসা, যেখানে একটু ভুলে এত অপমান, এত কষ্ট? মাহামের জন্মদিনে যাওয়ার কথা ছিল, ওই ওয়েস্টার্ন থিম পার্টি, যেটা যাওয়ার জন্য সে একসময় উচ্ছ্বসিত ছিল। কিন্তু আজ ওয়ার্ড্রপ খুলে দেখে প্রতিটি পোশাক যেন সামিরের কথা মতো। মাহিরার চোখে চোখ রেখে বলে, তুমি এটা পড়তে পারো না, তুমি এটা হতেই পারো না। সব পোশাক এলোমেলো করে সে বিছানার উপর উঠে বসল। মোবাইল হাতে তুলে দেখলো মাহাম বারবার ফোন করছে। সে চুপচাপ ফোনটা কানে নিল। তুমি আসছো না মাহিরা? ও পাশে মাহাবীর কণ্ঠ উৎসাহিত। কিন্তু মাহিরার কণ্ঠ নরম, ফিসফিসে। না রে, এবার আর যেতে পারছি না। মাহাম এমন চিৎকার দিল যেন ফোনের ওপার কেঁপে উঠল। তুই আসবি না মানে? তুই না এলে আমি কেক কাটবো না, বুঝেছিস? মাহিরা চুপ করে রইল। মাহাম আরো গড়গড়িয়ে বলে চলল, তুই স্বামীর দুয়ারানির বউ তো কি হয়েছে? আমাদের সামনে সেই আগুন ঝরা ভাব দেখাতে হবে না। আজ শুধু আমাদের জন্য একটু রাজি হ। তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয় আমাদের মাঝে, না হলে আমি রাগ করব। ফোন রাখারও সুযোগ দিল না মাহামা। এক পাশ থেকে ফোন কেটে গেল। বিভ্রান্তি আর পোশাকের দ্বন্দ্ব। মাহিরা ওয়ার্ড্রবের সামনে দাঁড়িয়ে নেভি নীল রঙের একটি ছোট ফ্রক সামনে রেখে ভাবছে। এই পোশাকটি একসময় কত ভালো লাগতো তার। একদম স্লিম কাট, কোমরের কাছে সুতীব্র ছাট, সাথে হালকা ন্যাটের কোট আর একটা পাতলা ওড়না। নিচ থেকে সুটকেস খুলে আরও কিছু পুরনো শার্ট, স্কার্ট, জিন্স বের করলো, যেগুলো এক সময় সে নির্ভয়ে পরতো। তবে সামিরের ছায়া যেন ওয়ার্ড্রবের আয়নার ভিতর থেকেও তাকে চুপচাপ করা নজরে দেখছে। মাথার ভিতরে যেন এক গর্জন। তুমি এসব পড়বে? বাইরে যাবে? কার সামনে নিজেকে দেখাবে? মাহিরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানতো আজ রাতে এই পোশাক পরে বের হলে সামির হয়তো সেই রাতেও তার শিক্ষা দেবে, তুলে এনে বিছানায় ছুঁড়ে মারবে, আবার চোখ রাঙাবে। কিন্তু সে আবার সেই নীল রঙের পুরনো ফ্রকটিই বের করলো। এই একটাই, যা হবার হবে। পশ্চিমা ধাঁচের হলেও যথেষ্ট ঢিলেঢালা আর সম্মানজনক। তাতে বড় একটা দুপাট্টা জুড়ে ছিল। চুল ছেড়ে দিল, তবে পিছনে ঝুলিয়ে রাখলো। কানে হালকা টিপস, ঠোঁটে গোলাপি লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। সে যেমন ছিল এবং যেমন তাকে বানিয়ে ফেলা হয়েছে, তার মাঝে কত পার্থক্য। সে শুধু ফিসফিস করে নিজেকেই বলল, মাহিরা, আজ একটু নিজের জন্য বের হও, শুধু একদিন, শুধু একবার। মাহিরা যখন মাহামার বাসে পা রাখলো, তখন তার চোখে এক রাশ কান্না জমেছিল। কেউ বুঝল না, কিন্তু ভেতরে ভেতরে সে বারবার ভেঙে পড়ছিল। এক একটা নিঃশ্বাসে এক একটা অপমানের স্মৃতি বুকে বিঁধে যাচ্ছিল। সে আজ অনেক কিছু অনুভব করেছিল। একদিকে নিজের অস্তিত্ব হারানোর যন্ত্রণা, অন্যদিকে নিজের জন্য কিছু করার ছোট্ট এক অভিপ্রায়, যেটা প্রতিবার দমিয়ে দেয় স্বামীর নামক আগুনের ছাঁচ। মনে মনে বলছিল, ইস, যদি সামির কখনো আমার জীবনে না আসতো, তাহলে আজ আমি শুধু বেঁচে থাকতাম না, জীবনটাও উপভোগ করতে পারতাম। এই মানুষটা বোকা, অজ্ঞ, ছদ্মবেশী, আর প্রতিটি মুহূর্তে তাকে ভেঙে দেওয়ার খেলায় মেতে থাকে। সে বুঝতে পারছে আজকাল স্বামীর যেন তার আগে থেকেও খারাপ হয়ে উঠেছে। প্রতিনিয়ত তার নিজস্বতাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চায়। তবু আজকের এই পার্টিতে সে এসেছিল অন্যরকম একটা আবহে নিজেকে খুঁজতে। অনেকেই তাকাচ্ছিল তার দিকে, কিন্তু আজ সেই দৃষ্টিগুলোতে কটুতা ছিল না, বরং এমন কিছু যা একজন নারীর আত্মবিশ্বাসের প্রতি সম্মান জানায়। মাহামা দূর থেকে দৌড়ে এসে মাহিরার হাত ধরল এবং সোজা নিজের ঘরে নিয়ে গেল, চোখে বিস্ময় আর সামান্য বিরক্তি। তুই কি পরেছিস সেটা? আমি তো তোকে তিম বলেছিলাম। মাহিরা ঠান্ডা গলায় বলল, এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, যদি তুই না চাস আমি এখনই ফিরে যাব। কথাগুলো ছিল শান্ত, কিন্তু তাতে ছিল আত্মসম্মানের কঠিন উচ্চারণ। মাহাম কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, যেন কিছু বোঝার চেষ্টা করছে। তারপর হঠাৎ হেসে বলল, আয়, এটা পরে ফেল। এটা আমার নতুন ওয়েস্টার্ন ড্রেস, তোকে একদম মানাবে। সে নিজের ওয়ার্ড্রব খুলে একটি সুন্দর নীল রঙের অফ শোল্ডার গাউন বের করলো। মাহিরা পিছিয়ে গেল। আমি এটা পরতে পারি না। তার কণ্ঠে ছিল আতঙ্ক নয়, ছিল আত্মরক্ষা। একটি মেয়ের নিজের সীমা রক্ষার নিঃশব্দ ঘোষণা। মাহিরা সেই পোশাকটি পরতে অস্বীকার করল। তার চোখে এক ধরনের লজ্জার ছায়া ভেসে উঠল। আমি এটা পরবো না। মাহাম অবাক হয়ে বলল, কেন? এই পোশাকটা তোকে দারুণ মানাবে। আরে সবাই তো পরবে, সমস্যা কোথায়?
এক মুহূর্ত থেমে মাহিরা নিচু গলায় বলল, সামির এই ধরনের ড্রেসিং অপছন্দ করে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার গলার স্বর কাঁপতে থাকলো। মাহাম যেন হতভম্ব হয়ে গেল। হোয়াট? সমীর, তিনি নিজেই তো। মাহাম বাক্য শেষ করলো না, বরং একটা দীর্ঘশ্বাস ছেড়ে মোবাইলটা বের করলো। দাঁড়া, তোর চোখ খুলে দেই। মোবাইলের স্ক্রিনে একটা ছবি দেখালো মাহাম। একটা বিলাসবহুল পার্টি, আলোকিত চারদিক, আর সেই ভিড়ের মাঝে কালো প্যান্ট কোটে হাস্যোজ্জ্বল এক সুদর্শন পুরুষ সামির। তার পাশে ছিল এক আধুনিক পোশাকে সেজে থাকা মেয়ে, যার শরীরে ছিল না কোনো পর্দা, না কোনো রাগঢাক। আর সামির, তার চোখে প্রশ্রয়, মুখে প্রশান্ত হাসি। মাহিরার চোখ ধীরে ধীরে ছলছল করে উঠল। মুখে কোনো কথা এলো না, বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। একই পুরুষ যে তার স্ত্রীকে পর্দায় বেঁধে রাখে, নিজের রাতের পার্টিতে আধুনিক নারীদের পাশে দাঁড়িয়ে ফ্রেম বন্দি হয়। মাহামা কড়া গলায় বলল, এই হচ্ছে আমাদের সমাজ। বাহিরে নিজে মডার্ন আর ঘরের স্ত্রীকে 1000 পর্দায় বন্দি করে রাখে। তুমি নিজেই বলো, তুমি কেন ওই অন্যায্য সীমাবদ্ধতা মেনে নিচ্ছ? মাহিরা চোখ নিচু করে ফিরল। ভেতরে ভেতরে তার নিজের উপরই রাগ হচ্ছিল। সে কি সত্যি ভালোবাসার নামে শোষণ মেনে নিচ্ছে? মাহামা কাছে এসে বলল, দেখ, আজ আমার জন্মদিন। আমি চাই না তুই চোখের জল নিয়ে আমার দিনটা নষ্ট করিস। বলে সে সেই পোশাকটা আবার মাহিরার দিকে বাড়িয়ে দিল। এই ড্রেসটা পর। সামির এখানে নেই। আজ শুধু তুই, আমি আর আমাদের বন্ধুরা। আজ অন্তত একটু নিজের মতন বাঁচিস। মাহিরার চোখে এক ধরনের স্পষ্টতা ফুটে উঠল। সেদিনের অপমান, সামিরের একতরফা নিয়ন্ত্রণ, চোখের পানি, সবকিছু যেন একসাথে জমাট বেঁধে বিস্ফোরিত হলো। এটা আমার জীবন, কি পরবো কি করবো এই সিদ্ধান্তটা আমার। আমি আর নিজেকে চুপ রাখবো না। আজ আমি পরবো আমার মতো করে। সে পোশাকটা শক্ত হাতে ধরে ড্রেসিং রুমে চলে গেল। যখন সে ফিরে এলো, তার রূপ যেন এক নতুন রূপকথার সৃষ্টি করলো। নেভি ব্লু ছোট ফ্রক, কোমরে হালকা কাপা সিল্ক, খোলা চুল, চোখে হালকা মাস্কারেটেড টাচ, আর ঠোঁটে কোমল গোলাপি ছোঁয়া। ঘরে ঢুকতেই চারপাশের চোখ জ্বলে উঠল। তবে এবার সেই চোখে আগের মতো সম্মান বা সহানুভূতি ছিল না, ছিল মোহ, ছিল কামনার প্রলোভন। এই দৃষ্টি মাহিরাকে অস্বস্তিতে ফেলেছিল। সে জানতো যদি স্বামীর এখানে থাকতো, তাহলে এই দৃষ্টিগুলো আগুন হয়ে ছুটে যেত। কেউ চোখ তুলে তাকানোর সাহস পেত না। মাহিরা চোখ নামিয়ে নিল। তার সাহসিকতার দাম এখন সে অনুভব করছিল। ঠিক সেই মুহূর্তেই তার মোবাইল বাজতে শুরু করলো। স্বামীর কলিং। এই নামটি স্ক্রিনে ভেসে উঠতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে কি জেনে গেল আমি কি পড়েছি? কোথায় আমি? মাহিরার হাত কাঁপতে লাগলো। পালাতে ইচ্ছা করছিল, কিন্তু না, আজ সে পেছনে ফিরবে না। কাঁপা কণ্ঠে কল রিসিভ করলো। হ্যালো। তার গলা এতটাই কাঁপছিল যেন সে একটি মাত্র শব্দেই সে সমস্ত শক্তি হারিয়ে ফেলল। ও পাশ থেকে ভেসে এলো গম্ভীর ভারী কণ্ঠ। তুমি কোথায়? এটাই ছিল স্বামীর দুরানি। কোনো মমতা নয়, কেন, কোনো তুমি কেমন আছো নয়, একটি মাত্র প্রশ্ন, নির্দেশের মতো। তুমি কোথায়? মাহিরার চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। সে জানতো এই প্রশ্রয়ের উত্তর দেওয়া মানে আবার সে পুরনো খাঁচায় ফেরা। মাহি, তুমি কোথায়? কিন্তু সে কি সত্যি ফিরবে? স্বামীর এবার নিজের অফিস চেয়ারে বসে এক গম্ভীর সুরে বলল। এতক্ষণ নীরব থাকা মাহিরার কণ্ঠ শুনে তার ভ্রু কুঁচকে গিয়েছিল। সন্দেহ, উদ্বেগ আর অধিকার বোধ একসাথে তার চিন্তায় আঘাত করছিল। মাহামার জন্মদিন পার্টিতে। মাহিরা ধীরে বলল। স্বামীর শুনে খানিকটা আরাম অনুভব করলো। শ্বাস একটু স্বাভাবিক হলো। চেয়ার পিছনে হেলিয়ে চোখ বন্ধ করলো। তুমি তো নার্ভাস কেন মাহি? এবার তার কণ্ঠ আশ্চর্যজনকভাবে কোমল। তুমি ভাবছো আমি রাগ করব? তুমি ভাবছো তোমার বান্ধবীর জন্মদিনে গিয়েছো বলে আমি কিছু মনে করব? সে হালকা হাসল। না মাহি, আমি রাগ করব না। আমি শুধু চাই তুমি এমন কিছু বড়, এমনভাবে থাকো যাতে কেউ তোমার দিকে খারাপ দৃষ্টিতে না তাকায়। তার কণ্ঠে আশঙ্কা ছিল, কিন্তু ভালোবাসা ছাপিয়ে নিয়ন্ত্রণ স্পষ্ট। তুমি জানো না, এই সমাজে কেউ তোমার স্বাধীনতা দেখে সম্মান করবে না, বরং সুযোগ খুঁজবে। আমি চাই না কেউ তোমাকে সেই চোখে দেখুক, যেটা আমার হক, শুধু আমার। মাহিরা চুপ করে রইল। ফোনের ওপাশে সে কেবল কপালের ঘাম হচ্ছিল। তার হৃৎপিণ্ড অনিয়মিতভাবে স্পন্দিত হচ্ছিল। সে একবার চারপাশের দিকে তাকালো। সবাই হেসে কথা বলছে, অথচ তার মনে হচ্ছিল
কেউ একজন ছায়ার মতো পেছনে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছে। তোমার লোকেশন আমাকে পাঠাও, আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। সামির আবার বলল, এবার স্পষ্ট আদেশের কণ্ঠে। মাহিরার বুক ধক করে উঠল। সে জানতো এই মুহূর্তে যদি সামির এসে পড়ে তাহলে তার পরা পোশাক, চারপাশের লোকজন, হালকা সাজ সবকিছুই হয়ে উঠবে এক একটি অপরাধ। সে দ্রুত বলল, না, তালহা ভাইকে বলেছি, উনিই নিয়ে যাবে আমায়। সে এত দ্রুত বলল যে নিজের ভয়টা কণ্ঠে লুকাতে পারেনি। সামির নীরব হয়ে গেল এক মুহূর্ত, তারপর গম্ভীর সুরে বলল, তালহা, ঠিক আছে, কিন্তু লোকেশন পাঠাও, আমি যাব তোমার কাছে। ফোনটা কেটে গেল। কোনো বিদায় শব্দ নেই, কোনো প্রশান্তি নয়, শুধু এক নিশ্চিত ঘোষণা। আমি যাচ্ছি। মাহিরা মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। তার একবার মনে হয়েছিল এই ফোন কলের পর সবকিছু বদলে যাবে। আবার সামিরের রাগ, অধিকার আর অভিমান ঝড় হয়ে তার সামনে দাঁড়াবে। সে জানতো সামির আসছে, শুধু সময়ের অপেক্ষা। মাহিরা দ্রুত তার পোশাক ঠিক করলো। মাহামার ঘরে গিয়ে পোশাক পরিবর্তন করলো। তখনই শেডার এসে তাকে নিতে হাজির হয়েছিল। মাহামার বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিল সে, ঠোঁটে অর্ধেক হাসি, চোখে অদ্ভুত উষ্ণতা নিয়ে। সামির এগিয়ে এলো মাহিরার দিকে, আরেকটু কাছে গিয়েই তাকে জড়িয়ে ধরল। গেটের বাইরের রাস্তায় লোকজন ছিল, তাদের নজর পড়ছিল তাদের দিকে, কিন্তু সামির একেবারেই পাত্তা দিল না। 3 বার কবুল বলে মোহরানা পরিশোধ করা বউ তার। সে ঘরে জড়িয়ে ধরুক বা লোকের সামনে, কে তাকে কি বলবে? সে শুধু মাহিরার দিকে তাকিয়েছিল, শুধু তাকিয়ে। মাহিরার কপালে হাত বুলিয়ে বলল, আজ তোমাকে বেশ সুন্দর লাগছে। তার চোখগুলো নিভৃত কোনো আগুনের মতো গভীর। গাড়ি দিকে চলতে চলতে সামির আবার মাহিরার দিকে সাবধান চোখে নজর দিল। সে পরেছিল একটি স্বর্ণ কেশি রঙের পোশাক, দুপাট্টা সরাসরি হৃদয় স্পর্শ করছে যেন। পার্টিতে আর কারা ছিল? সামির গাড়ি চালু করতে গিয়ে প্রশ্ন করল। মাহিরা হালকা সাড়া দিয়ে চুপ করেছিল। সামিরের চোখে ছিল ক্রোধের এক অদৃশ্য রেখা। এই পোশাকটা কখন কিনেছিলে? সামির আবার জিজ্ঞেস করল। তালহা ভাই এনেছিলেন। মাহিরা সোজাসাপটা উত্তর দিল। আমি যে তোমাকে পোশাক দিয়েছি সেটা কেন পরো নাই? সামির হেসে জিজ্ঞাসা করল, চোখে আভাস আর ভ্রুকুচকে বলছিল। মাহিরা ধীরে বলল, আমার মন চায়নি সেটা পড়তে। সামির গাঢ় নিঃশ্বাস নিল। মনের ভিতর একটা ঝকঝকে উত্তেজনা বেজে উঠল। তাই তুমি নিজের মতো করে সিদ্ধান্ত নিলে ভালোবাসা? মাহিরা কিছুক্ষণ চুপ ছিল। তার চোখে আধারাটির মধ্যে মিশেছিল অপ্রকাশিত ভাবনা। সামির এক হাতে স্টিয়ারিং ধরে রেখেছিল, আর এক হাতে চোখের কোণে আঙ্গুল ছুঁয়ে দেখছে। মাস্কারা ব্যবহারের দরকারই বা ছিল কেন? চোখ তো আগেই সুন্দর মায়াবী ছিল। তার আঙ্গুল আলতো করে ছুলো চোখের পাতার কিনারা, কিন্তু মাহিরা কোনো সাড়া দিল না। সে ধীরে ঘুরে জানালার দিকে মুখ ফেরালো। বাইরে তাকিয়ে চুপচাপ কিছু খুঁজে বেড়াতে লাগলো। গতিপথ স্লো করে সামির গাড়ি চালাতে লাগলেন, কিন্তু তার চোখ ফিরল পাশে বসে স্ত্রীর দিকে, যে তার দিকে একটিবার তাকিয়েও দেখল না। তবে সামির বুঝল মাহিরা চুপ থাকলেও ভিতরে ভিতরে যেন কান্না ঝরে পড়ছে তার ভিতর থেকেই। চোখের কোণে লুকানো অশ্রুবিন্দু ধীরে ধীরে গড়িয়ে পড়ছিল। হঠাৎ মাহিরার মোবাইলে একের পর এক ছবি ভেসে উঠতে লাগলো। রাহা পাঠিয়েছে। এক মুহূর্তের ভুলে সে ফোনটি খুলেই ফেলেছিল। তাতে দেখা গেল চেনা কিছু মুখ, বন্ধুদের ভিড়ে হালকা হেসে থাকা মাহিরা, কারো কাঁধে হাত, কারো গ্লাসের চুমুক, কারো গালে ছায়া হাসি। আর মাহিরা যেন সবটুকু আনন্দ তার নিজের করে নিয়েছিল সেই মুহূর্তে। গাড়ির গতি হঠাৎ থেমে গেল। স্বামীর প্রচণ্ড ধাক্কা সামলে গাড়ির একপাশে থামালেন। মুহূর্তেই তার চোখে আগুন জ্বলে উঠল। তুমি এটা করেছো? তার কণ্ঠ নিচু, কিন্তু তাতে এক তীব্র ছাঁচ। মাহিরা অবাক হয়ে তাকিয়েছিল। কিছু বলার আগেই স্বামীর মোবাইলটা কেড়ে নিলেন তার হাত থেকে। ছবির মাঝে মাহিরার পরনে ছিল নীল রঙের অফ শোল্ডার গাউন। চুল খোলা, সোনালি আলোর নিচে তার রূপ যেন আরো বেশি উজ্জ্বল ছিল। সামিরের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। গলার শিরাগুলো যেন কেঁপে উঠল দুঃসহর আগে। কোনো কিছু না ভেবেই সে মোবাইলটা তুলে ড্যাশবোর্ডে আশ্রে ফেলল। ঠক, এক বিভীষিকাময় শব্দে স্ক্রিন চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে গেল। মাহিরার গলা ফাটিয়ে চিৎকার বেরিয়ে এলো। সামির! কিন্তু সেই চিৎকারে সামিরের রাগ কমল না, বরং তার রক্ত আরো ঘন হয়ে উঠল। চোখে ক্রোধের ছায়া, ঠোঁটে নিস্তব্ধ হাহাকার। মাহিরা অসহায়ভাবে এক কোণে সরে গেল। তার শরীর কেঁপে উঠছিল ভয় আর হতাশায়, যেন হৃদয়ের ভেতর একটা ভূমিকম্প বয়ে যাচ্ছে। অপরাধের না, বরং ব্যর্থ ভালোবাসার।
গলার কাছটা শুকিয়ে আসছিল, তালুতে ঘাম জমছিল। মুখ নিচু করে সে চুপচাপ বসে রইল, কিছু না বলে। আর সামির, সে নিঃশব্দ রাগ নিয়ে গাড়ির গিয়ার চালিয়ে দিলেন সামনে। কিন্তু জানতো এই নীরবতা একদিন কথা বলবে, হয়তো খুবই ভয়ানকভাবে। আমি তো মা আমার জোরাজোরি কারণে এই পোশাকটা পরেছি। আমি চাইনি, আমি সত্যি চাইনি এটা পরতে। আমি তাকে মানা করেছিলাম, বারবার মানা করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনেনি। মাহিরার কণ্ঠ ছিল অসহায় এক শিশুর মতো। সামির দাঁতে দাঁত চেপে রাগ চেপে রেখেছিলেন, কিন্তু চোখে যেন আগুন। তুমি একটা ছোট মেয়ে, কেউ কিছু বললে তুমি সঙ্গে সঙ্গে তার কথা মতো চলবে? তার কণ্ঠ এতটাই নিচু হয়ে এসেছিল যেন কোনো অদৃশ্য খাত থেকে উঠে আসছে। হঠাৎই সে তার হাত মাহিরার খোলা চুলে ফেলল, স্নেহে নয় রাগে। চুলের মুঠি ধরে টান দিল। তোমার এতটুকু বিচার বুদ্ধি নেই মাহিরা? আমার স্ত্রী হয়ে তুমি ওইরকম পার্টিতে যাবে? তার আগে জ্বলে ওঠা চোখ যেন মাহিরাকে গলে দিচ্ছিল। পার্টিতে পুরুষও ছিল, তাই না? মাহিরা কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, না, কেউ ছিল না। চুপ। সামির এমনভাবে চিৎকার করে উঠলেন যেন শুধু মাহিরা নয়, আকাশ বাতাসও স্তব্ধ হয়ে গেল। সামিরের বিশ্বস্ত কাজের লোক অনেক দূরে দাঁড়িয়ে থাকলেও তার ঠান্ডা চোখ দুজনে লক্ষ্য করেছিল। সে জানতো আজ রাত্রে ঝড় উঠবে। মাহিরা তখনও কাঁদছিল, চোখের পানির সাথে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। কিন্তু সামিরের মনের মধ্যে তখন এক ভয়ঙ্কর চিন্তা উকি দিয়েছিল। মাহিরা যদি নিজেকে আঘাত করে বসে, নিজেকে শেষ করে দেয়? এই চিন্তা তাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। আমার মাহিরা, আমার স্ত্রী, সে কি আর আমার নেই? হ্যাঁ, মাহিরা তার স্ত্রী, কিন্তু আজ সে পার্টিতে অন্যদের মাঝে বহু পুরুষের মাঝখানে হাসছিল, কথা বলছিল। সামিরের হৃদয় চিৎকার করে উঠল। এসব লোকদের চোখ উপরে ফেলতে হবে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে সামির আবার গতি বাড়ালো। রাস্তায় চলতে চলতে একাধিকবার দুর্ঘটনার মুখ থেকে গাড়ি ফেরালো। মাহিরা শক্ত করে সিট ধরে বসে রইল। গাড়িটি ঢুকে গেল শহরের প্রান্তে এক বিশাল ফার্ম হাউসের ভিতর। আধুনিক রুচির ছোঁয়ায় নির্মিত রাজপ্রাসাদের মতো জায়গা। মাহিরা কাপা চোখে চারপাশ দেখতে লাগলো। এই অচেনা বিলাসিতার মাঝে তার নিজের উপস্থিতি যেন অপ্রাসঙ্গিক। সামিরের গাড়ি থামতেই এক কর্মচারী এগিয়ে এলো অভ্যর্থনার জন্য, কিন্তু সামির হাত উঠিয়ে তাকে থামার ইঙ্গিত দিলেন। তোমার দরকার নেই, চলে যাও। সে চলে যেতেই সামির ঘুরে দাঁড়িয়ে দরজার তালা খুলল। তারপর কোনো রকম ভূমিকা ছাড়াই মাহিরার বাহু ধরে টেনে নামিয়ে নিলেন গাড়ি থেকে। ভেতরে চলো। মাহিরা কিছু বলতে চেয়েও পারল না। তার চোখে জল, ঠোঁট নিস্তব্ধ, হৃদয়ে যেন বজ্রপাত, এবং অন্ধকার রাত জেগেছিল সাক্ষী হয়ে। দয়া করে আমার কথাটা একটু শুনুন। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সামির? প্লিজ প্লিজ। মাহিরা কাঁদছিল, হাঁপাচ্ছিল। তার কণ্ঠে শুধুই অসহায়তা, ভার্ত অনুরোধ, কিন্তু সামির দুরানির চোখে যেন সেই কান্নার কোনো মানেই ছিল না। তার দৃষ্টি ছিল পাথরের মতো, মুখ ছিল থমথমে। তিনি মাহিরার হাত শক্ত করে ধরে সিঁড়ি বেয়ে উঠে গেলেন উপরের দিকে, একটানা কোনো বিরতি ছাড়া। মাহিরার কাঁধে তার দুপাট্টা একদিকে সরে গিয়েছিল, চোখ ফোলা, ঠোঁট কাঁপছিল। সামির প্লিজ, আমি ব্যথা পাচ্ছি, আমাকে এইভাবে টানবেন না। সামির থামল না। অবশেষে সে গিয়ে দাঁড়ালো উপরের করিডোরের একান্ত ঘরের সামনে। দরজাটা ধীরে খুলে ভেতরে ঢুকলো মাহিরাকে নিয়ে। ঘরটা যেন যুগ যুগ ধরে বন্ধ করেছিল। জানালায় কোনো পর্দা নেই, আলো আসে না, দেয়ালে ধুলোর স্তর, বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে ঘ্রাণ। ঘরটাকে স্টোর রুম বললেই চলে। শুধু পুরনো বাক্স, ছেঁড়া চাদর আর কুয়াশার মতো জমে থাকা নিঃসঙ্গতা। মাহিরা হতভম্ব হয়ে চারদিকে তাকাতে লাগলো। আপনি আমায় এখানে কেন আনলেন? সামির মুখ ঘুরিয়ে তাকালো, তার চোখে যেন আগুনের হলকা। আমার রাগ এখনো তুমি দেখলে কই মাহি? তার গর্জন যেন ঘরের দেয়াল কাঁপিয়ে তুলল। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমাকে। আর সেই ভালোবাসায় তুমি যদি দাহ করো, তাহলে সেই দহনও তুমি পড়বে একা। মাহিরা কেঁদে উঠল। আমি আপনার ভালোবাসার শাস্তি হতে পারি না সামির। আমি ভুল করেছি। যদি আমার আচরণে আপনার মন ভেঙে থাকে তাহলে আমায় অন্যভাবে শাস্তি দিন, কিন্তু এইভাবে নয় প্লিজ। আমি দম নিতে পারছি না। সামির এগিয়ে গেল, তার মুখ ঘনিয়ে এলো মাহিরার মুখের কাছে। আজ থেকে এই ঘরই হবে তোমার ঠিকানা। এখানে কোনো আলো থাকবে না, এখানে কোনো আলো থাকবে না, কোনো খেয়াল, কোনো প্রয়োজন, কিছুই না। তুমি এখানে থাকো, বোঝো তোমার মনোভাব কোথায় নিয়ে আসে তোমাকে।
মাহিরা গলা শুকিয়ে যাচ্ছে। সে ফিসফিস করে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আমি সব করতে পারি। এই বলে সামির ঠান্ডা কণ্ঠে দরজার দিকে এগিয়ে গেলেন। মাহিরা ছুটে এসে দরজার ফ্রেমে দাঁড়িয়ে পড়ল। সামির, আমি মরে যাব, প্লিজ আমাকে এখানে একা রেখে যাবেন না। ভীষণ ভয় হচ্ছে আমার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি আর পারছি না। কিন্তু কোনো কথা শুনল না সামির। দরজা ধাক্কা মেরে বন্ধ করে দিল। তারপর বাইরে থেকে তালা লাগিয়ে দিল। ক্লিক শব্দটা যেন মাহিরার হৃদয়ে শেষ আলোটুকু নিভিয়ে দিল। ঘর অন্ধকার, নিঃশব্দ, আলোহীন আর নিঃসঙ্গ। সে ঠান্ডা মেঝেতে বসে পড়ল। বুকের ভেতরটা যেন ধ্বংসস্তূপ হয়ে গেছে। সে জানতো না আর কেমন ক্ষত জমে আছে ভবিষ্যতে। তবে সে জানতো এই রাতটা দীর্ঘতম হবে তার জীবনের। আমার কথা শুনুন সামির, আমি আপনার সব কথা মানবো। আমি এমন শাস্তি আমায় দেবেন না, প্লিজ আমাকে এখান থেকে বাইরে নিয়ে যান। আমি এইখানে সেটারে মারা যাব আমি। মাহিরার চিৎকারের দরজায় কড়া নাড়ছিল। মাহিরার কণ্ঠস্বর শোনা গেল। সে তার কাছে মিনতি করছিল, কিন্তু আজ তার অনুরোধ তার কোনো প্রভাব নেই। দীর্ঘ সময় ধরে মাহিরা চিৎকার করে কাঁদতে থাকে। তার গলা শুকনো ছিল। সে হাঁটুতে চুপচাপ মাথা গুজে বসল। সে খুব ভয় পাচ্ছিল একা একা। এই অন্ধকার ঘর যেখানে কিছুই দৃশ্যমান ছিল না। 2 ঘন্টা কেটে গেছে। এই ঘরে লক করা মাহিরা। তালহার কল এলো সামিরের নাম্বারে। মাহিরার নম্বর বন্ধ ছিল, তাই সামিরকে কল করে তালহা। সামির ফোনটি তুলেছিল। সামির, মাহিরা এখনো বাড়িতে আসেনি, মাহিরা কোথায়? তালহা জিজ্ঞাসা করলো। মায়েরা আমার সাথে আছে এবং সে আমার সাথে সবচেয়ে নিরাপদ। তোমাকে চিন্তা করতে হবে না। তালহা সামিরের শব্দ শুনে এক মুহূর্তের জন্য শান্ত হলো। মাহিরা আমার স্ত্রী, আমি তাকে নিয়ে চিন্তা করার জন্য আছি। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। সামিরের কঠোর সুরে সাড়া দিয়ে তালহা ফোনটি কেটে ফেলল। মাহিরা দীর্ঘ সময় ধরে অন্ধকার ঘরের এক কোণে নিঃসঙ্গ হয়ে বসেছিল। ঘরটি বহুদিন ধরে বন্ধ, যেন জীবনের সমস্ত আলো হাওয়া থেকে বিচ্ছিন্ন এক পরিত্যক্ত স্টোররুম। দেয়ালে জমে থাকা স্যাঁতস্যাঁতে গন্ধ, কোনায় জমে থাকা ধুলোর স্তূপ। সবাই যেন এক গুমট আতঙ্ক নিয়ে ঘিরে ধরেছিল তাকে। হঠাৎ মনে হলো এখানে ইঁদুর বা টিকটিকির আনাগোনা খুব স্বাভাবিক। এই ভাবনাটুকু মনে আসতেই তার সারা দেহ কেঁপে উঠল। বুকের ভেতর হিমেল একটা আতঙ্ক দানা বাঁধল। সে উঠে দাঁড়ালো। কাপা হাতে আবার দরজার গায়ে কড়া নাড়ল। দয়া করে দরজাটা খুলুন প্লিজ, আমি মেনে নিব সব। আপনি যা বলবেন আমি তাই করব, আমায় ক্ষমা করে দিন প্লিজ। তার কণ্ঠে করুণ আবেদন, চোখের জল গড়িয়ে গড়িয়ে ঝরছে। তবু দরজার ওপাশে কোনো সাড়া নেই। শুধু দূরে কোথাও যেন সিগারেটের ধোঁয়ার গন্ধ ভেসে আসছে, আর নিঃশব্দে জ্বলতে থাকা সিগারেটের আগুন গলে যাচ্ছে সময়। প্রায় 4 ঘন্টা কেটে গেল এভাবে। ক্লান্ত হয়ে পড়েছিল মাহিরা। কাঁদতে কাঁদতে চোখ দুটো যেন শুকিয়ে গিয়েছিল। দেহটা ঘুম আর হতাশার ভারে নিস্তেজ হয়ে পড়েছিল। ঠিক তখনই ঘরের দরজাটা শব্দ করে খুলে গেল। আলো না থাকলেও দরজার ফাঁকে ছায়া মূর্তির মতো একজন প্রবেশ করলো। সামির। তার মুখে কোনো ভাবান্তর নেই, চোখে মুখে এক অদ্ভুত নির্লিপ্তি। মাহিরা এক ঝটকে উঠে দাঁড়ালো। কেঁদে উঠে ছুটে গেল সামিরের বুকে। নিজের সমস্ত অহংকার, গর্ব, রাগ ভুলে গিয়ে তার বুকের কাছে মুখ লুকিয়ে বলল, ক্ষমা করে দিন প্লিজ আমায়। ভবিষ্যতে এমন কিছু কখনো করব না, আমি সত্যি ভুল করেছি। তার কণ্ঠে অনুশোচনার কম্পন, চোখে ভয়ের ছায়া। মনে হচ্ছিল সে যেন এই বুকে একটু প্রশ্রয় খুঁজছে, একটু মমতা, একটু নিরাপত্তা। সামির ধীর পায়ে ঘরে ঢুকে সুইচ বোর্ডের হাত দিল। একটি ক্লিক, আর অন্ধকার ঘরটা মুহূর্তেই আলোকিত হয়ে উঠল। চারপাশ ভরে উঠল আলোয়। চারদিকে তাকিয়ে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটি নিছক কোনো ঘর নয়, যেন একটি পরিপাটি সাজানো ছোট রাজপ্রাসাদ। নান্দনিক পর্দা, ঝকঝকে কাঠের আসবাব, আর প্রতিটি কোণে বিলাসের ছোঁয়া, যেখানে স্বাচ্ছন্দ্য আর রুচিশীলতা এক অপূর্ব মেলবন্ধন। স্বামী নীরবে এগিয়ে এসে তার অশ্রুস্নাত মুখের কান্না রেখা মুছে দিল। ঘরে রাখা জগ থেকে 1 গ্লাস জল তুলে তার ঠোঁটে ছুঁয়ে ধরলেন। মাহিরা এক চুমুক পান করেই কেঁপে উঠল, না জানা এক অনুভূতিতে। তারপর স্বামীর এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলেন, আর অন্য হাতে তার কপালে রেখে এক নরম চুম্বন দিলেন। এক মায়াময় স্পর্শ, যেন অপরাধের উপরে প্রেমের ছায়া। তাকে কোলে তুলে নিচের সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল না কিছুই, তবুও যেন প্রতিটি পদক্ষেপে কিছু বলতে চাইছিল।
মাহিরার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু ঠোঁটে কোনো শব্দ ছিল না। কেবল থেমে থেমে হেঁচকি উঠছিল তার গলা থেকে। মাহিরা সাবধানে তাকে গাড়িতে বসালো। সামির সাবধানে তাকে গাড়িতে বসালো। নিজেও পাশে বসে গাড়ির ইগনিশনের চাবি ঘোরালো। গাড়িটি ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে চলল। মুহূর্ত কয়েক পর গাড়িটি মাহিরার বাড়ির সামনে এসে থামল। তবে মাহিরা নামলো না। তার ভিতরে তখনও ভয় জমে আছে। সামিরের চাহনিতে সে শক্তি খুঁজে পাচ্ছিল না। সাহস হচ্ছিল না দরজা খুলে বাইরে পা ফেলার। হঠাৎ সামিরের ঠান্ডা গলা শুনতে পেল। এটাই ছিল আমার প্রথম এবং শেষ সতর্কতা। ভবিষ্যতে যদি এমন কিছু ঘটাও, তাহলে আমি তোমার গায়ে পেট্রোল ছিটে আগুন ধরিয়ে দেব, বুঝছো? মাহিরা আতঙ্কের গা শিউরে উঠল। আর একটা কথা শোনো, ভবিষ্যতে তোমার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করবে না, স্পষ্ট করে দিলাম। সে মাথা নিচু করল, সম্মতি সুরে মাথা নাড়ালো। সামিরা ধীরে ধীরে তার দিকে মুখ ফিরিয়ে বলল, তুমি আজ যা বলেছ সেটা আমার একদম পছন্দ হয়নি। এই বলে তার চিবুকে আলতো করে হাত রেখে চেপে ধরল। না, আমি আসলে পড়তে। মাহিরা চটজলদি প্রতিবাদ করতে চাইল। সামির তার থাম দিয়ে তার চিবুক আরো চেপে ধরল। সত্যি কথা বলো। মাহিরা এক লাজুক স্বরে মাথা নাড়ল। আমি ইচ্ছে করেই পড়েছিলাম। সামির হালকা হাসল। ঠিক আছে, আমি তোমাকে তার চেয়ে অনেক সুন্দর পোশাক এনে দেব, কিন্তু মনে রেখো, তোমার এসব পোশাক কেবল আমার জন্য, আমার ঘরে, আমার সামনে পড়বে, শুধু আমার। এই বলে তিনি আবার তার চোখে গভীরভাবে তাকালো, যেন সেখানে নিজের মালিকানার ছাপ এঁকে দিচ্ছে। মাহিরার চোখ কেঁপে উঠল। সে মাথা নিচু করে গাড়ি থেকে নামলো। যাও এখন, সাবধানে। সামির বলল। সে নিঃশব্দে গেট পেরিয়ে ঘরে ঢুকে পড়ল। মাহিরা তখন গেট খুলে ঘরে ঢুকলো। তখন তালহা লিভিং রুমে বসে তার জন্য অপেক্ষা বসেছিল। চোখ তুলে সামনে তাকাতেই সে দেখল মাহিরা কাঁদছে। চোখ দুটো লাল, মুখে ভয় আর বেদনার ছাপ। কোনো কথা না বলে সে সোজা নিজের ঘরের দিকে রওনা হলো। তালহা ব্রু কুঁচকে উঠে দাঁড়ালো। মাহিরা, এই কি হয়েছে তোমার? কিন্তু মাহিরা কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি নিজের ঘরে চলে গেল। তালহা পেছন পেছন ছুটল, কিন্তু দরজা ততক্ষণে ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। তালহা দরজায় কড়া নাড়তে লাগলো। মাহিরা, দরজা খোলো প্লিজ, বলো কি হয়েছে, তুমি কাঁদছো কেন? উদ্বেগে ভরা কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল সারা করিডোরে। কিছুক্ষণ চুপ থেকে তালহা আরও বুঝে উঠতে পারল এই কিছু সাধারণ বিষয় নয়। সামিরের কথা মনে পড়ল। বিয়ের পর থেকেই তালহা লক্ষ্য করছিল সামির যেন অতিরিক্ত মাত্রায় সংবেদনশীল হয়ে উঠেছে মাহিরার ব্যাপারে। ভালোবাসা থাকতেই পারে, কিন্তু সেটার মধ্যেও একটা অদ্ভুত অধিকার বোধ, সেটা মাঝে মাঝে মাহিরার স্বাধীনতা কেড়ে নিচ্ছিল। তালহার মনে প্রশ্ন জাগলো, সত্যিই কি সামির মাহিরার জন্য সঠিক? তিনি একা একা করিডোরে পায়চারি করছিলেন। রাফিয়া এসে জানতে চাইল। কি হয়েছে, মাহিরা ঠিক আছে তো? তালহা অন্যমনস্ক গলায় বলল, না কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। রাফিয়া রেগে গিয়ে বলল, আমার কিছুই হয় না কখনো। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো আমায় বলতে হবে না তোমার। ভাই বোন মিলেই সব সামলে নাও। জানি না কেন আমাকে এ বাড়িতে আনা হয়েছিল, সারাদিন শুধু রান্নাঘরে বসে রান্না করার জন্য। তারপর অভিমান নিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 10টার দিকে তালহা মাহিরার ঘরের দরজা খুলে ফেলল। ভয়ে তার বুক কাঁপছিল। এত বেলা করে মাহিরা কখনো ঘুমায় না, তাহলে হঠাৎ আজ কেন এত বেলা করে ঘুমোচ্ছে? একটা অজানা সংখ্যা, একটা ভয়ানক অনুমান বুকের গভীরে কুণ্ডলি পাকিয়ে বসেছিল। দরজা খুলে সে চমকে উঠল। মাহিরা বিছানায় পাশে অবচেতন হয়ে পড়ে আছে। চোখ বুঝে আছে, দেহ নিস্তেজ, চুল এলোমেলো, আর তার শরীর যেন আগুন হয়ে জ্বলছে। মাহিরা, তালহা ছুটে গিয়ে তাকে উঠিয়ে ধরল। তার কপালে হাত রাখতে আজ করল মেয়েটির জ্বর ভয়ানক, তাপ যেন আগুন ছুঁয়ে দিচ্ছে। রিহানা বেগম ছুটে মেয়ের কাছে আসলেন, মাথায় জলপট্টি দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর চিকিৎসক এলেন। অনেক কষ্টে ওষুধ আর স্যালাইনের মাধ্যমে মাহিরার শরীর কিছুটা স্বাভাবিক হলো। জ্বর কমলো, ঘরটা নিঃশব্দ হলো, যেন ঝড় বয়ে যাওয়ার পরে গুমোট নীরবতা। তালহা সবার বিদায় দিয়ে চুপচাপ মাহিরার পাশে বসে রইল। চেয়ারটা টেনে তার পাশেই রাখলো। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মেয়েটির মুখের দিকে, সেই মুখ যা এখন অসহায়, ক্লান্ত আর ভীত। হঠাৎই মাহিরা চিৎকার দিয়ে উঠল, ক্ষমা করে দাও, আমি আর কখনো করবো না, প্লিজ আমার শাস্তি দিও না। তালহার হৃদয় ভেঙে গেল সেই কথাই। সে বুঝে গেল মাহিরা কেবল জ্বরে কাতর নয়, সে মানসিক যন্ত্রণায় বিদ্ধ।
এই কান্না, এই প্রলাপ সবই ছিল ভয় আর দমন পীড়নের ছায়া। তালহার চোখ ছলছল করে উঠল। সে শুধু মনে মনে বলল, সামির, তুমি কি করেছো এই মেয়েটার সঙ্গে? মাহিরার ধুকপুকিয়ে ওঠা নিঃশ্বাসের মাঝে তালহা বিছানায় উঠে এলো, তাকে কাছে টেনে নিল। মাহিরা, আমি আছি তোমার পাশে, তুমি একা নও। মাহিরা কাপা চোখে তাকালো তার দিকে। সে যেন বিশ্বাসই করতে পারছিল না তালহা সত্যি এসেছে তাকে বাঁচাতে। তার চোখে এক ধরনের অবিশ্বাস, এক ধরনের আশঙ্কা। ভাই, আপনি এসেছেন? আপনি আমায় বাঁচাতে এসেছেন? তার গলা ভেঙে আসছিল। ভাই প্লিজ, আমাকে সামিরের হাত থেকে বাঁচান। সে মেরে ফেলবে আমায়, আমি জানি সে আমাকে সত্যি মেরে ফেলবে। মাহিরা কাঁপতে কাঁপতে তালহার বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। তালহার চোখে জল এসে গেল। সে দুই হাতে মাহিরাকে জড়িয়ে ধরল। কিছু হবে না তোমার, আমি আছি। কেউ তোমাকে কিছু বলবে না, বুঝছো? তুমি এখন নিরাপদ। কিন্তু মাহিরা যেন নিজেকেই বিশ্বাস করাতে পারছিল না। সে আবার তালহার বুকে থেকে আলগা হয়ে তাকালো তার চোখে। ভাই, আমি সামির সাথে আর থাকতে পারবো না। আমি তোমাকে আগেই বলেছিলাম, সে পাগল, সে ধূর্ত। সে শুধু ভালোবাসার অভিনয় করে, সে ভেতরে এক অসহ্য দানব। মেরে ফেলবে সে আমায় ভাই, আমি জানি এটা। তার কথাগুলো যেন বিষের মতো হৃদয় ছুঁয়ে যাচ্ছিল তালহার। সে ধীরে ধীরে মাহিরার গালে হাত রাখলো, আদরে উদ্বেগে। মাহিরা, কি হয়েছে বলো আমায়। সে তোমাকে মেরেছে? কোথায় আঘাত করেছে? মাহিরা হঠাৎ যেন ক্ষিপ্ত হয়ে উঠল, কণ্ঠে এক ধরনের আকুতি জেগে উঠল। আমি ওর সঙ্গে থাকতে পারি না ভাই, আমি মরে যাবো। আমি জানি ও একদিন আমায় শেষ করে দেবে। তালহার শরীরের প্রতিটি কোষ কেঁপে উঠল। কি করেছে সামির মাহিরার সঙ্গে? এই ভাঙা মেয়েটা কি তার সেই প্রিয় বোন, যেই ছোটবেলায় খিলখিলিয়ে হাসত, রঙিন জামা পরে আয়নায় ঘুরত? সে নিশ্চুপ হয়ে বসে রইল, কিছু বলতে পারছিল না। বুকের ভেতরটা যেন কেউ মোচড় দিয়ে ধরেছে। ঘরের বাইরেই দাঁড়িয়েছিল রাফিয়া। সে সমস্ত কথাই শুনছিল, ঠাই দাঁড়িয়ে নিঃশব্দে। সে মনে মনে ভাবছিল, এই বুঝি তালহার অস্থিরতার কারণ, এজন্যই সে সারা রাত ঘুমোতে পারেনি। রাফিয়ার ভেতরে এক ধরনের অদ্ভুত অনুভূতি জেগে উঠছিল। এই মেয়েটি মাহিরা কতটা নরম, কতটা কাতর, অথচ একজন ছায়ার মতো বাস করা মানুষ তাকে ভালোবেসে তাকে দাবিয়ে রেখেছে, দমন করেছে, জ্বালিয়েছে। এই সম্পর্ক, একেই কি বলে ভালোবাসা? তার মনে প্রশ্ন এলো, তাদের বিবাহ বিচ্ছেদ হওয়া উচিত নয় কি? এই ভয়, এই কান্না, এই নির্যাতনের ভেতর একটা মেয়ে কিভাবে বাঁচে? একদিকে অসহ্য যন্ত্রণা আর অন্যদিকে এক নিঃশর্ত আশ্রয়ের হাত। তালহার মাহিরা দুই ভাই বোন একে অপরকে আঁকড়ে ধরেছে জীবনের কঠিনতম সময়টিতে। রাফিয়া দীর্ঘশ্বাস ফেলে ধীরে পেছনে ফিরল। ধন্য তারা, যাদের ভাইরা সত্যিকারের আশ্রয় হয়, নয়তো মাহিরার জায়গায় সামিরের কোনো আবাসে কখনো ছিল না। লিভিং রুমে বসে থাকা তালহা চোখ রাখলো বৃষ্টির পরশে ভেজা জানালার দিকে। তার পাশেই ছিল মাহিরা, চুপচাপ চিন্তায় বিভোর। তালহা নরম কণ্ঠে বলল, সামির সাধারণত নিজে ড্রাইভ করেন না, সবসময় ড্রাইভারের সাথে থাকে, কিন্তু আজকাল সে নিজেই নিজেকে চালিত করে সব কিছু নিজের হাতে রাখতে চায়। আর তোমার ক্ষেত্রে তোমার চারপাশে কোনো নিয়ন্ত্রণ সে অন্য কারো ওপর রাখে না। মাহিরা কাবা কণ্ঠে বলল, ভাই, সে আমার পোশাক নিয়ে আপত্তি করে। আপনি কি কখনো ভাবি রাফিয়াকে কিছু বলেন? তারা তো যা খুশি পরে, দোপাট্টাও পরে না অনেক সময়। তালহা হালকা হাসলেন, কিন্তু তার হাসিতে ছিল এক গভীর স্থিরতা। সে বলেছে, আমি রাফিয়াকে থামাই না। আমি শুধু নিজের ভালোবাসার উপরে জোর দিতে চাই না। আমি যা অপছন্দ করি সেটা জোর করে চাপিয়ে দেই না, কারণ আমার রাফিয়া জানে আমি তাকে সম্মান করি, বিশ্বাস করি। আপত্তি থাকলেও সেটা ভালোবাসায় মিশিয়ে বলি। একটু থেমে বলল, স্বামীর যদি কিছুতে আপত্তি তোলে, তাহলে তোমার উচিত তাকে সেই সুযোগ না দেওয়া। এটা তার ভালোবাসা, কিন্তু তাতে সীমা দরকার। মাহিরা চুপ করে রইল। তবে ভাই, আপনি তো কখনো ভাবিকে ধমক দেন না, তার সামনে কখনো রেগে যান না। সামির তো সবার সামনে আমায় অপমান করে। তালহা মুখে এক মুহূর্তের জন্য ছায়া নেমে এলো। আমি যদি রাগও করি, সেটাও ঘরের ভেতরে করি, সামনে নয়। স্বামীর তোমাকে অপমান করেছে, আমি জানি। ফার্মার্সে সে তোমাকে কর্মচারীদের সামনে চিৎকার করে তাড়িয়ে দিয়েছিল। মাহিরা মাথা নিচু করে ধীরে সম্মতি জানালো।
তালহা গম্ভীর হলো। মাহিরা, এইসব ভুলের সুযোগ তুমি তাকে যেন না দাও। আর একটা কথা মনে রেখো, সামিরের সামনে কখনো এইসব শব্দ উচ্চারণ করবে না, তালাক বা বিচ্ছেদ। সে তোমার ভালোবাসার সাথে তার অহংকার মিশিয়ে রেখেছে, আর সেই অহংকারকে আঘাত দিলে সে নিজেকে নয় তোমাকে জ্বালিয়ে ফেলবে। তালহার গলায় ছিল সতর্কতার ছায়া, চোখে ছিল গভীর অভিভাবক সুলভ দৃষ্টি। মাহিরা মনে মনে বলল, তালহা ভাই কি আজও সামিরের থেকে আমার তালাক চাইবে না? আমি তো ভেবেছিলাম সে রাগ করে গিয়ে নিজেই আজই আমায় বাঁচানোর সিদ্ধান্ত নেবে। তার ভেতরের আশা আবার ভেঙে গেল। আর তক্ষুনি লিভিং রুমের বাইরে দাঁড়িয়ে রাফিয়া অন্ধকারে ঠাই দাঁড়িয়েছিল, তার ঠোঁটে এক বিকৃত শয়তানি হাসি। দারুণ, ঠিক যেমন চেয়েছিলাম। ভেতরে আগুন জ্বলছে, বাইরে ছাই চাপা। মাহিরা যা চায় তা পাবে, আর আমি দেখব সব কিছু ভেঙে পড়তে। তার চোখ জ্বলছিল, আর মাহিরা জানত না বাইরের অন্ধকারে দাঁড়িয়ে একজন নারী নয়, বরং এক পরিকল্পিত ছায়া তার পতনের পথ তৈরি করছে। 7 দিন পার হয়ে গেছে। মাহিরা এই 7 দিনে যেন নিজেই নিজেকে হারিয়ে ফেলেছে। সবসময় জানালার ধারে বসে থাকা মেয়েটিকে দেখলে মনে হয় সময় সেখানে স্থির হয়ে গেছে। জানালার কাজ পেয়ে নেমে যাওয়া বৃষ্টির ফোঁটাগুলোর মধ্যেই তার চোখেও জানালার কাজ পেয়ে নেমে যাওয়া বৃষ্টির ফোঁটাগুলোর মতোই তার চোখেও জমে থাকা অশ্রু ধীরে ধীরে ভিতরের কষ্টগুলোকে গলে ফেলছে। বাইরের আকাশ আজ ভারী, কিন্তু ভেতরের আকাশ সেটা আরো ভারী, আরো ধূসর। মাহিরার মনে বারবার ফিরে আসে সেই রাত, 4 ঘন্টার অন্ধকার ঘর, দরজা বন্ধ, একলা বন্দী। ভয়, তীব্র অপমান আর দম বন্ধ করা আতঙ্ক তাকে এখনো ছেড়ে যায়নি। কিন্তু সবচেয়ে বড় ভয় সামিরকে হারানোর ভয়। সেদিন তালহার সামনে যেভাবে বলেছিল আমি তালাক চাই, তার ভেতর তখন যেন এক নিঃসঙ্গ সাহস ছিল, কিন্তু সেই সাহস এখন গলে গলে জলের মতো চোয়ালে গড়িয়ে পড়ছে। ভেবেছিল স্বামীর থেকে মুক্তি চাইলেই নিজেকে মুক্ত করতে পারবে, কিন্তু এখন মনে হয় সেই মুক্তিতেই যেন হারিয়ে ফেলবে তার শেষ আশ্রয়টুকু। আমি তো ওর সঙ্গে থাকতে চাই না, তবু ওকে হারানোর ভয় কেন কাঁপিয়ে দিচ্ছে আমায়? ওকে ভয় পাই নাকি ওকে ছাড়া আমি আর নিজেকেই চিনতে পারবো না? ঠিক এমনই দ্বিধার ঘূর্ণিতে আবদ্ধ ছিল মাহিরা। তখন তালহা লিভিং রুমে ঢুকলো। সে একটু থেমে মেয়েটিকে দেখল। জানালার পাশে বসে থাকা বৃষ্টিতে ঘেমে থাকা মুখটি যেন একটা ছোট্ট পৃথিবীর মতো, চুপচাপ, ভেঙে পড়া, একলা। কেমন আছো মাহিরা? তার কণ্ঠে ছিল এক নিঃসঙ্গ কোমলতা। মাহিরা একবার তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। ভালো। তালহা জানতো চুপ থাকা মানে অনেক কথা জমে আছে। ভালো থাকলে চোখে এত কষ্টের ছায়া কেন? সে ধীরে ধীরে বসে পড়ল পাশে। মাহিরা, সেদিন তুমি বলেছিলে তুমি তালাক চাও, তুমি তখন অনেক দৃঢ় ছিলে। তালহার কণ্ঠে ছিল দ্বিধা আর গভীর উদ্বেগ। মাহিরা নিঃশ্বাস ফেলল, চোখে ছিল কেবল ক্লান্তি আর সংশয়। তালহা থেমে থাকেননি। দেখো, সব সম্পর্কে ঝড় আসে, কিছু কথা, কিছু ভুল, কিছু উচ্চারণ, এগুলো সম্পর্ক ভেঙে দিতে পারে, আবার জোড়াও লাগাতে পারে। বিচ্ছেদ সবসময় সমাধান নয়। বলো না আমায়, ঠিক কি হয়েছে? স্বামীর কিছু বলেছে, আঘাত করেছে? মাহিরা মাথা নাড়ালো ধীরে। না ভাই, শারীরিক ভাবে না। তালহা খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলল, তবুও চোখে ছিল গভীর চিন্তা। আমি জানি স্বামীর তোমার ব্যাপারে সংবেদনশীল, কখনো সে বাড়াবাড়ি করে ফেলবে না, এটা সত্য। কিন্তু ভালোবাসে তোমাকে, এটা আমি নিশ্চিত। নতুন কোম্পানি খুলেছে, অনেক কাজ এখন, তবু প্রতিটা ব্যস্ততার ভিতরে তোমার জন্য সে সময় বের করতে চায়। এটাই তো ভালোবাসা, নয় কি? মাহিরা কেবল শুনে গেল। চোখের কোণে ভেসে উঠল জমে থাকা জলরেখা। তবে একটা প্রশ্ন তার ভেতর থেকে ছুড়ে দিল আপন মনেই। ভালোবাসা কি কেবল সময় দেওয়া, নাকি নিরাপত্তা, সম্মান আর মুক্তির অনুভূতিও তাতে থাকতে হয়? এই প্রশ্নের উত্তর আজও তার অজানা। রাত গভীর। মাহিরা বহুক্ষণ ধরেই লাইট নিভিয়ে বিছানায় শুয়েছিল। চোখ বন্ধ, কিন্তু ঘুম তার দৌড়ে আসেনি। ভেতরে শুধু এক গুমোট কষ্ট, আতঙ্ক আর অজানা দুশ্চিন্তা। হঠাৎ চোখের কোণ দিয়ে সে দেখতে পেল ঘরের একপাশে কিছু একটা নড়ছে, একটা ছায়া। তার হৃৎপিণ্ড যেন থমকে গেল, ঠোঁট ফেটে শুষ্ক হয়ে উঠল, নিঃশ্বাস আটকে এলো। কে কে ওখানে?
কণ্ঠ ফাটলো যেন, শব্দ বের হতে চাইল না। ঘরটা আগের থেকেই ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে এই ছায়া কিভাবে? মুহূর্তেই সেই ছায়া ছায়ার মতো নিঃশব্দে এগিয়ে এসে হঠাৎ এক ঝটকায় তাকে জড়িয়ে ধরল। তীব্র নিষ্ঠুর পশুত্বময় এক আঁকড়ে ধরা। মাহিরা চিৎকার করতে চাইল, কিন্তু শক্ত হাতে কেউ তার মুখ চেপে ধরল। তার চোখ বড় বড় হয়ে গেল, ঘামের ফোঁটা পড়তে লাগলো কপাল বেয়ে। সে ছটফট করলো, হাত পা ছুড়ল, কিন্তু সব ব্যর্থ। ছায়ার শক্তি ছিল অতি প্রাকৃত। এক সময় সেই মুখ চেপে ধরা হাত সরিয়ে তার ঠোঁটে নামিয়ে আনলো রুক্ষ জ্বালাময় অসম্মানজনক এক চুম্বন। মাহিরা অসাড় হয়ে গেল, ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো। রক্তের নোনা স্বাদ টের পেল সে নিজের মুখে। ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল, তবুও সে ফিসফিস করে বলল, তুমি কে? এখানে কেন এসেছো? চলে যাও। যদি সামির জানে তাহলে তোমার মেরে ফেলবে। কিন্তু ছায়ামূর্তি কেবল এক বিষাক্ত ঠান্ডা হাসি হাসল। মাহিরা হঠাৎ শক্তি সঞ্চয় করে বিছানা থেকে লাফিয়ে দেয়ালের সুইচ টিপে দিল। ঘর আলোয় ভরে উঠল, আর আলোয় দেখা গেল ছায়া, একজন পুরুষ। সে বিছানায় বসে আছে নিঃসংকোচে, যেন কিছুই হয়নি। চোখে এক ভয়ানক নির্লিপ্ততা। মাহিরা দাঁড়িয়ে রইল স্তব্ধ, নিঃশ্বাস যেন আটকে গেল। তখন রাতের এক গুরুত্বপূর্ণ কর্পোরেট সবাই ব্যস্ত। সামির দুরানি বোর্ড রুমে কর্পোরেট ডিরেক্টর, শেয়ার হোল্ডার, উপদেষ্টা সবাই বসে কোম্পানির নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। সামির মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মন ছটফট করছিল ভেতরে। 7 দিন হয়ে গেছে মাহিরা একটিবারও তার সঙ্গে কথা বলেনি। না কোনো ফোন, না কোনো বার্তা। সে কলেজেও যায়নি, বাইরে পা রাখেনি, ঘরেই কেমন যেন হারিয়ে গেছে। তখনই ফোন ভাইব্রেট করলো। রাফিয়া ভাবি ইনকামিং কল। সামিরের চোখে বিরক্তি জ্বলে উঠল। রাফিয়া, মাহিরার ভাবি, যাকে সে কখনোই সহ্য করতে পারেনি, যার চোখে কখনো ছিল না সহানুভূতি, বরং ছিল বিদ্বেষ, ঈর্ষা, অবজ্ঞা। সামিরা এমন সময় ফোন তোলে না, বিশেষ করে মিটিং চলাকালে। তবুও আজ তার ভেতরটা কেমন এক অজানা ভয়ে চেপে ধরল। কল রিসিভ করলো। হ্যালো। ঠান্ডা গলা, কিন্তু ভিতরে আগুনের আঁচ। ও পাশ থেকে ভেসে এলো রাফিয়ার সুর। এজন্যই ফোন করলাম। আপনি জানেন না মাহিরা কেমন আছে? সামিরের মুখে স্তব্ধতা নেমে এলো। মানে কি হচ্ছে ওর? আপনি তো অনেক দিন ধরেই তার সঙ্গে কথা বলেননি, জানেন তো না সে কতটা ভেঙে পড়েছে। না খায়, না ঘর থেকে বের হয়, ঘুমও ঠিকঠাক হয় না। আপনি কি সত্যিই জানেন না ওর কি অবস্থা? সামিরের মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল, সকল শব্দ যেন বাতাসে মিশে গেল। রাফিয়ার কণ্ঠস্বর তখনও কানে বাজছিল। আপনি জানেন না সে আপনাকে তালাক দেওয়ার কথা বলছে। আপনি বুঝতেই পারছেন না সে মানসিকভাবে বিধ্বস্ত। আমি সত্যিই খুব দুঃখিত মাহিরার জন্য। এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে গেল সামির দুরানি। তার সামনে রাখা ল্যাপটপ, ডকুমেন্ট, রিপোর্ট, পেপার, সব কিছুই যেন অচেনা লাগছিল হঠাৎ। ঘরের কাছের জানালার ওপারে আকাশ কালো, কিন্তু তার চোখের ভেতর তখন আরো ভয়ঙ্কর এক অন্ধকার। ধীরে ধীরে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ দুটো লাল, চোয়ালে রক্ত জমাট, হৃদয় জুড়ে এক বিষাক্ত অগ্নি। বাজে কথা। তার ঠোঁট কাঁপছিল। পর মুহূর্তে ধার করে ঘুষি মারল সে টেবিলে। মোবাইলটা ছিটকে গিয়ে পড়ল ফ্লোরে। টেবিলের উপর রাখা কফির কাপ উল্টে গেল। নোট, ফাইল, কলম, ল্যাপটপ সব ছড়িয়ে ছিটিয়ে পড়ল। উপস্থিত সকলে যেন হঠাৎ কোনো দানবের মুখোমুখি হয়ে গিয়েছিল। এমন সময় সামির দুরানিকে কেউ কখনো দেখেনি। গেট আউট। শব্দ নয়, যেন বাজ পড়ল মেঝের উপর। পরিচালকরা একে একে মাথা নিচু করে বেরিয়ে গেলেন। কেউ আর কোনো কথা বলার সাহস করল না। ঘর এখন ফাঁকা, শুধু সামির ও তার আত্মিক বিস্ফোরণের প্রতিধ্বনি। সে স্থির দাঁড়িয়ে, কিন্তু যেন নিজের ছায়া কেউ চিনতে পারছে না। এই বাজে কথা বলে সাহস কিভাবে হলো তোমার মাহিরা? তুমি কিভাবে ভাবলে আমাকে ছেড়ে যাবে? তার কণ্ঠ জ্বলে উঠছিল বিষাক্ত ঘৃণায়। তুমি আমার তিলে তিলে আছো, আর থাকবে। তোমার স্বাধীনতা শুধু আমার ছায়ার নিচে। তার চোখে তখন আর ভালোবাসার স্পর্শটুকু নেই। সেখানে আছে শুধু ধকল, জেদ আর পৈশাচিক নিয়ন্ত্রণ। সে টেবিলের সবকিছু আবার ছুঁড়ে ফেলে দিল। একটা গ্লাস মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল, যেন প্রতিফলিত করলো তার টুকরো হয়ে যাওয়া ধৈর্য। তুমি যদি মুক্তি চাও তবে জেনে রাখো,
মৃত্যু ছাড়া অন্য কোনো দরজা তোমার জন্য খোলা নয়। তার ঠোঁট পাকলো বিষণ্ণ এক বিদ্রুপে। তুমি এখন আর মানুষ না মাহিরা, তুমি ছায়ার ছায়া, আর আমি সেই ছায়ার উৎস। তার বুক ধুকপুক করছে জোরে, মাথায় রক্ত উঠে গেছে। তার কপালে হাত, চোখে খুলে থাকা বিষাদ আর বিকার। আজ স্বামীর দুরানি আর সেই মানুষ নেই যে ভালোবেসেছিল। আজ সে এক ছায়ার রূপ নিয়েছে, যার ভালোবাসা দখল চায় আর স্বাধীনতা ঘৃণা করে। স্বামীর এক মুহূর্তও দেরি না করে মাহিরার বাড়িতে চলে গেল। কাউকে কিছু বুঝতে না দিয়ে আগে থেকেই মাহিরার ঘরে ঢুকে চুপ করে বসেছিল। মাহিরা হঠাৎ শক্তি সঞ্চয় করে বিছানা থেকে লাফিয়ে দেয়ালের সুইচ টিপে দিল। ঘর আলোয় ভরে উঠল, আর আলোয় দেখা গেল ছায়া, একজন পুরুষ। সে বিছানায় বসে আছে নিঃসংকোচে, যেন কিছুই হয়নি। চোখে এক ভয়ানক নির্লিপ্ততা। মাহিরা দাঁড়িয়ে রইল স্তব্ধ, নিঃশ্বাস যেন আটকে গেল। সামির, আপনি এখানে? এ কি করছেন আপনি? ভিজ চাহনিতে বিছানার কোণে বসে মাহিরা স্বামীর দিকে তাকালো। স্বামীর মাহিরার দিকে ঝুঁকে বিছানার গা ধরে তাকিয়েছিলেন, যে কোনো অদৃশ্য শক্তি তাকে বন্দি করে রেখেছে। স্বামীর দুরনের স্ত্রীর চারপাশে হেঁটে যাওয়ার সাহস আর কারো থাকতে পারে না। স্বামীর কণ্ঠে ছিল এমন এক গম্ভীর তেজ, যা মুহূর্তেই মাহিরার হৃদয় কাঁপিয়ে দিল। মাহিরা তাড়াহুড়ো করে থুতু গিলে দরজার দিকে পা বাড়ালো, পালিয়ে যেতে চাইল। বাইরে যাওয়ার সাহসও দেখিও না সুইটহার্ট। স্বামীর ঠান্ডা গলায় সতর্ক করলেন। অন্যথায় তুমি জানো তোমার সঙ্গে কি করবো আমি। আমার কাছে এসো। স্বামীর বললেন, আর ধীরে ধীরে মাহিরার কাছে এগিয়ে এলেন। আমার কথা শোনো। স্বামীরের গলায় এক রিনঝিনে গর্জন মিশেছিল। মাহিরা সেই গর্জনের আওয়াজ শুনে কাঁপিয়ে গেল, যেন কোনো ঝড় বয়ে গেল তার ভেতরে। স্বামীর নিজের কবজি ঝাঁকিয়ে হাতে থাকা সিগারেটটা বিছানার পাশে ফেলে দিলেন। মাহিরার গলার মধ্যে চিৎকার আটকে গেল, মুখের কোনায় অশ্রুর জল জমে উঠল। কিছুই বলতে পারল না সে। এখন আমার শ্বাস প্রশ্বাসটাই তোমাকে বাধা দেওয়া থামিয়ে দেবে। স্বামী ঠান্ডা কণ্ঠে মাহিরার কানে ফিসফিস করলেন। মাহিরা কেঁদে কেঁদে বিছানায় বসে রইল। তার কান্না নীরবতা যেন দীর্ঘদিনের বেদনার আভাস বহন করছিল। স্বামীর নিঃশ্বাসের আওয়াজ মাহিরার কানে বাজল, যা তার হৃদয়ের ভিতর ঠান্ডা বাতাস বয়ে দিল। স্বামীর কিছুটা নরম হলেন। সে মাহিরার প্রতি দয়া নিয়ে বলল, আমি রাগ করেছিলাম, কিন্তু এখন আমি শান্ত থাকার চেষ্টা করছি। তুমি আমার জীবনের অংশ। স্বামী তার কবজি দিয়ে বিছানায় হালকা করে আঘাত করলেন, যেন মাহিরাকে বোঝাতে চান সব ঠিক হয়ে যাবে। তুমি জানো না আমার মাহিরের বেদনার রূপটা কেমন ছিল। সে যন্ত্রণার ভারে আমি কতবার ভেঙে পড়েছি। তুমি তা কখনো অনুভব করনি। মনে হতো যেন কেউ আমার আত্মাকে কাটার জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছে। হৃদয়টা যেন প্রতিটি স্পন্দনে আর্তনাদ করে উঠছিল। আমি মাথা নত করেছিলাম সেই যন্ত্রণার কাছে, নিঃশব্দে, বিনয়ভাবে। সামির, মাহিরা অনুরোধের কাপা কণ্ঠে ডেকেছিল তাকে। আমার কথা একবার শুনুন। সামির ধীরে সোজা হয়ে বসলো। তার চোখে মুখে গনগনে আগুন। হাতের মুঠো চেপে ধরে রাগ কমানোর ব্যর্থ চেষ্টা করছিল। তুমি কি সত্যি আমার জীবন থেকে চলে যেতে চাও? তার কণ্ঠ যেন অসীম ক্লান্ত, অথচ প্রতিটি শব্দে ছিল অস্পষ্ট যন্ত্রণা। সহজে উচ্চারিত না হলেও মাহিরা বুঝেছিল এই প্রশ্নের ভার কতখানি। তোমাকে হয়তো বিবাহ বিচ্ছেদ নিতে হবে। সামিনের ঠান্ডা প্রায় শীতল কণ্ঠ যেন হৃদয়ের ভেতরে হিমশীতল ঝড় বইয়ে দিল। না না, এটা বলা উচিত হয়নি। মাহিরা ফিসফিস করে বলল। তার কণ্ঠে ছিল অপরাধবোধ, চোখে ছিল কষ্টের কুয়াশা। আমার থেকে ভুল হয়েছে, আমি স্বীকার করছি। সামিরের ভ্রু কুঁচকে গেল। সে গর্জনের মতো প্রশ্ন ছুড়ে দিল, তবে তালহাকে কেন বলেছিলে তোমাকে ছেড়ে দিতে হবে? মুঠো আঁকড়ে সে যেন নিজের ক্রোধকে ধ্বংস করতে চাইছিল। আমি তালহার উপর রাগ করেছিলাম, ওসব কিছুই সঠিক ছিল না। আমি আসলে... মাহিরার গলা কেঁপে উঠল। সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আমি আপনাকে চাই সামির, আমি আপনাকে ভালোবাসি। এই স্বীকারোক্তি যেন তার সমস্ত আত্মা নিংড়ে তুলে আনা এক চিরকাঙ্ক্ষিত সত্য। কণ্ঠে ছিল অসহায়তা, চোখে জমে ওঠা জলরেখা যেন তার অনুশোচনার এক মর্মান্তিক দলিল। সামিরের হাতের চাপ ধীরে ধীরে আলগা হয়ে এলো। তার চেহারার কঠোরতা একটু একটু করে গলে যেতে লাগলো। মনে হচ্ছিল এই শব্দগুলো শোনার অপেক্ষায় ছিল সে। দিন, মাস কিংবা বছর নয়, হয়তো একটি অনন্ত কাল। তুমি কি বললে? সামির তার চিবুক ছুঁয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল। চোখে ছিল অনাবিষ্কৃত আবেগের এক গভীর জলরাশি। আমি রেগে বলেছিলাম, কিন্তু
মাহিরা মিষ্টি বিষণ্ণতায় ফিসফিস করে বলল, অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছি। কখন কিভাবে বুঝতেও পারিনি। সামির তার চোখের দিকে এক নিঃশব্দ দৃষ্টি রাখল। সে বুঝতে পারল এই তো সেই সত্য যেটার জন্য তার সমস্ত প্রতীক্ষা। এই মুহূর্তেই যেন হৃদয়ের গভীরে চুপি চুপি কোনো স্বপ্ন ফুটে উঠল, যা তার সমস্ত যন্ত্রণাকে একটুখানি অর্থ দিল। মাহিরা কি সত্যিই তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে? সামিরের মন অস্থির হয়ে উঠল।